বাগানে গাছ লাগাতে গিয়ে নিষিদ্ধ সম্পর্ক রোপণের প্রস্তাব। বুমা, এই গাছের মতো আমাদের সম্পর্কও নতুন করে রোপণ করি। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। ছেলের সাথে সম্পর্ক শেষ করে আমাকে বিয়ে করো। কোদালের ধাক্কায় মাটি উড়ে আমার চোখে এল। বসন্তে নতুন গাছ লাগানোর শখ শ্বশুরের, আমি সাহায্য করছিলাম। মাটি খুঁড়তে খুঁড়তে ঘাম হচ্ছিল দুজনেরই। সূর্যের আলো তার মুখ দেখাচ্ছিল অন্যরকম, যেন কোনো প্রেমিক পুরুষ। বাগানের নির্জনতায় তিনি মনের গোপন কথা খুলে বললেন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অপর্ণা মজুমদার। আমার বয়স ৩২ বছর। আমার স্বামীর নাম সমীর মজুমদার, বয়স ৩৬ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর মালবিকা। অভিক ১৫ বছর বয়সী, কলেজে ভর্তি হতে যাচ্ছে। মালবিকা ৮ বছর বয়সী, স্কুলে যায়। আমি যে ঘটনার কথা আজ তোমাদের বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। এই ঘটনার পর থেকে আমি আমার শ্বশুরকে দেখার চোখই পাল্টে গেল। তার দিকে তাকাতে পর্যন্ত আমার লজ্জা করে। আমার স্বামী জানলে কি হবে আমি ভাবতেই পারি না। সেদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। শ্বশুর এসে বললেন, বুমা, আজ বাগানে কিছু নতুন গাছ লাগাবো। তুমি একটু সাহায্য করবে? আমি রাজি হয়ে গেলাম। আমাদের বাড়িটা শহরের একটু বাইরে, চারপাশে অনেকটা জায়গা আছে। শ্বশুর সেখানে ফুলের বাগান করেছেন। এই বসন্তে নাকি তিনি কিছু ফলের চারা লাগাবেন বলে ঠিক করেছেন। আমরা দুজনে বাগানে গেলাম। শ্বশুর কোদাল নিয়ে মাটি খুঁড়তে লাগলেন। আমি পাশে বসে চারাগুলো ঠিকঠাক রাখলাম। রোদ বাড়ছিল, ঘাম হচ্ছিল দুজনেরই। শ্বশুর খুব মন দিয়ে কাজ করছিলেন। তার চোখে মুখে একটা অদ্ভুত উত্তেজনা দেখলাম। এমন সময় তিনি হঠাৎ কোদাল নামিয়ে আমার দিকে ফিরে তাকালেন। বুমা, তিনি বললেন, তোমাকে কিছু বলার আছে কি? তার গলার স্বরে কেমন যেন একটা কাঁপুনি অনুভব করলাম। কি ব্যাপার বাবা? আমি জিজ্ঞেস করলাম। তিনি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, বুমা, এই গাছের মতো আমাদের সম্পর্কও নতুন করে রোপণ করি। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। ছেলের সাথে সম্পর্ক শেষ করে আমাকে বিয়ে করো। আমি যেন বাজ পড়ার মতো স্তম্ভিত হয়ে গেলাম। এই লোকটি আমার শ্বশুর, সমীরের বাবা, আমার ছেলেমেয়ের দাদু। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কি বলবো বুঝতে পারলাম না। বাবা, আপনি কি বলছেন? এসব কি? আমি কোনোরকমে বললাম। আমি সব ভেবে দেখেছি বুমা। সমীর তোমাকে খুশি রাখতে পারে না। আমি দেখেছি তুমি কেমন একা। আমার স্ত্রী চলে যাওয়ার পর আমিও একা। আমরা দুজন মিলে নতুন জীবন শুরু করতে পারি। আমি যেন পাথর হয়ে গেলাম। চারপাশের সব কিছু অন্ধকার মনে হল। শ্বশুর কি পাগল হয়ে গেলেন? নাকি এটা কোনো অদ্ভুত রসিকতা? কিন্তু তার চোখে মুখে কোনো হাসি নেই, বরং গভীর আবেগ ফুটে উঠেছে। আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না, আমি বললাম। আপনি সমীরের বাবা। আপনার কাছে আমি কখনো এভাবে ভাবিনি। কিন্তু আমি তোমার কথা ভেবেছি বুমা। গত ১ বছর ধরে আমি শুধু তোমার কথাই ভেবেছি। তোমার হাসি, তোমার কথা বলার ধরন, তোমার রান্না করার সময়ের সেই মুখের ভাব, সব কিছু আমাকে পাগল করে দিয়েছে। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু পা যেন আটকে গেছে। তিনি হঠাৎ আমার হাত ধরে ফেললেন। বুমা, তুমি না বললে আমি করব কি? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। বাবা, আপনি এসব কি বলছেন? ছেড়ে দিন আমার হাত, আমি বললাম। তুমি কি জানো না আমি কি অবস্থায় আছি? আমি রাতে ঘুমোতে পারি না, খাবার খেতে পারি না। শুধু তোমার কথা ভাবি। তুমি কেমন আছো, কি করছো, কিভাবে হাসছো, এসব ভেবে ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। ভয়ে আমার বুক ধড়ফড় করছিল। এই লোকটি কি সত্যিই পাগল হয়ে গেছেন? আমি কেমন করে এই পরিস্থিতি থেকে বেরোব? সমীর অফিসে গেছে, বাড়িতে কেউ নেই। শুধু ছোট মেয়েটা স্কুলে যায়নি আজ, সে ঘরে ঘুমোচ্ছে। আমি যদি চিৎকার করি সে শুনতে পাবে। কিন্তু তাকে এই দৃশ্য দেখাবো কেমন করে? বাবা, আপনি শান্ত হন। আসুন ঘরে ফিরে যাই। আপনি এখন ঠিকমতো ভাবতে পারছেন না, আমি বললাম। না, আমি এখন খুব পরিষ্কার ভাবতে পারছি। আমি জীবনে এত পরিষ্কারভাবে কখনো ভাবিনি।
আমি তোমাকে চাই, বুমা। আমি তোমাকে নিয়ে দূরে চলে যেতে চাই, যেখানে কেউ আমাদের চিনবে না গিয়ে। আমার হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। আমি শান্তভাবে বললাম, আচ্ছা বাবা, আমাকে একটু সময় দিন। এটা আমার জন্য নতুন কথা। আমাকে ভাবতে হবে। তার চোখে আশার আলো ফুটে উঠল। সত্যি বলছো, বুমা? তুমি রাজি হবে? আমি ভাবব। কিন্তু প্রথমে আমাকে একটু সময় দিতে হবে। আর আপনি প্রমিস করুন যে এই কথা কাউকে বলবেন না। আমরা দুজনের মধ্যেই থাকব। নিশ্চয়ই, বুমা। আমি কাউকে কিছু বলবো না। তুমি যতদিন চাও ততদিন সময় নিও। আমি অপেক্ষা করব। আমি কোনোরকমে ওখান থেকে উঠে এলাম। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এরপর কি করব ভাবতে লাগলাম। সমীরকে বলবো, কিন্তু তাহলে বাবা ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। না বললেই বা কি করে চলবে? কিভাবে এই লোকের সামনে যাব? দুপুরে সমীর অফিস থেকে ফোন করল। কেমন আছো? বাবা কিছু বললেন? আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। কি কি বলবেন তিনি? আরে বাবা তো তোমাকে একটা সারপ্রাইজ দেবেন বলছিলেন। তোমার জন্মদিনে গি। আমি কোনোরকমে বললাম, না, এখনো কিছু বলেননি গি। আচ্ছা, তাহলে হয়তো পরে বলবেন। তুমি অবাক হয়ে যাবে তিনি তোমার জন্য কি করছেন গি। ফোন রেখে আমি ভাবতে লাগলাম। শ্বশুর এই পাগলামির কথা সমীরকে আগে থেকেই বলেছেন? নাকি অন্য কিছু? আমার কিছুই বোধগম্য হচ্ছিল না। বিকেলে শ্বশুর ঘরে ঢুকলেন। আমি ভয়ে কাঁপতে লাগলাম। কিন্তু তিনি যেন সকালের ঘটনা ভুলেই গেছেন। স্বাভাবিকভাবে কথা বলতে লাগলেন। বুমা, চা দেবে? আমি চা দিতে গেলাম। তিনি চায়ের কাপ নিয়ে বললেন, সমীর বলছিল, তোমার জন্মদিনে আমরা সবাই মিলে দার্জিলিং যাব। তুমি কি বলো? আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। তিনি কি সত্যিই সকালের ঘটনা ভুলে গেছেন? নাকি এটা কোনো চাল? দার্জিলিং? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তোমার জন্মদিনের সারপ্রাইজ। তুমি তো দার্জিলিং যেতে চেয়েছিলে গত বছর, কিন্তু যাওয়া হয়নি। এবার যাব সবাই মিলে গিয়ে। কিন্তু সকালে তো আপনি গিয়ে। সকালে? কি হয়েছিল সকালে? তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেই বাগানে যখন ওহ, বাগানে? হ্যাঁ, আমরা আম গাছের চারা লাগালাম। খুব ভালো কাজ হলো, তাই না? কয়েক বছর পরে নিজেদের বাগান থেকেই আম খাবো আমরা। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এ কি হচ্ছে? তিনি সত্যিই কি সব ভুলে গেছেন? নাকি ভান করছেন? সন্ধ্যায় সমীর ঘরে ফিরল। আমরা সবাই একসাথে খেলাম। শ্বশুর স্বাভাবিকভাবেই কথা বলছিলেন। সমীরের সাথে, ছেলে মেয়েদের সাথে। যেন সকালে কিছুই হয়নি। রাতে শোবার সময় সমীর বলল, তুমি কেমন যেন অন্যমনস্ক লাগছে আজ। সব ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু আমার মনের মধ্যে তুমুল ঝড় বইছিল। কাকে বলবো এই কথা? কে বিশ্বাস করবে? সমীর বিশ্বাস করবে? নাকি ভাববে আমি মিথ্যা বলছি? পরদিন সকালে আমি সমীরকে অফিসে পাঠিয়ে ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর পর শ্বশুরের ঘরে গেলাম। তিনি পত্রিকা পড়ছিলেন। বাবা, আমার আপনার সাথে কথা আছে, আমি বললাম। বলো বৌমা, তিনি মুখ তুলে বললেন। কাল বাগানে আপনি আমাকে কি বলেছিলেন মনে আছে? তিনি অবাক হয়ে বললেন, আমি তো শুধু গাছের যত্ন নেওয়ার কথা বলেছিলাম। আর কি? আর কিছু না। আপনি আমাকে গিয়ে। আমি বলতে পারলাম না। কি হয়েছে বুমা? তুমি ঠিক আছো? তিনি উদ্বিগ্ন হয়ে উঠলেন। আমি আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলাম। এ কি হচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? নাকি সত্যিই কাল সেরকম কিছু হয়নি? কিন্তু আমি তো সব মনে করতে পারছি। প্রতিটি কথা, প্রতিটি অভিব্যক্তি। দুপুরে আমি একা বাড়িতে ছিলাম। শ্বশুর বাইরে গেছেন। সমীর অফিসে। ছেলেমেয়েরা স্কুলে। আমি বাগানে গেলাম। সেখানে গতকাল আমরা যেখানে কাজ করছিলাম সেই জায়গায় গেলাম। মাটিতে খোঁড়াখুড়ির চিহ্ন আছে। আমগাছের চারাও লাগানো আছে। তাহলে আমি স্বপ্ন দেখিনি। আমি মাটি খুঁড়তে লাগলাম সেখানে। কিছু একটা খুঁজছিলাম, যদিও কি খুঁজছি আমি নিজেই জানতাম না। হঠাৎ আমার হাতে একটা কাগজের টুকরো এলো। এটা কি? আমি টেনে বের করলাম। একটা পুরনো খামের টুকরো।
তাতে লেখা আছে কি সমীর মজুমদার। আরও খুঁড়তে লাগলাম। আরও কাগজ পেলাম। চিঠির টুকরো। পুরনো চিঠি। সবগুলোই ছেঁড়া। কোনোটাতে খুব প্রিয় সমীর লেখা, কোনোটাতে তোমাকে ভালোবাসি লেখা। নারীর হাতের লেখা। কিন্তু আমার হাতের লেখা নয়। আমি সব কাগজের টুকরো নিয়ে ঘরে এলাম। টেবিলে বসে সেগুলো জোড়া লাগাতে চেষ্টা করলাম। এটা কি? সমীরের কোনো প্রেমের চিঠি? কে লিখেছে এই চিঠি? আর এগুলো এখানে কেন? কাগজের টুকরো জোড়া লাগাতে লাগাতে আমি একটি সম্পূর্ণ চিঠি পেলাম। তাতে লেখা, প্রিয় সমীর, তোমাকে অনেক মিস করছি। গত সপ্তাহে যে সময়টা আমরা একসাথে কাটালাম তা আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। তুমি কি সত্যিই তোমার স্ত্রীকে ছেড়ে আমার কাছে আসবে? আমি অপেক্ষা করছি। আমাদের সম্পর্ক আর গোপন রাখতে চাই না। তোমার চিরদিনের মালিনী। মালিনী? কে মালিনী? আমার হাত কাঁপতে লাগল। আরও কাগজ জোড়া লাগালাম। আরেকটি চিঠি। প্রিয় সমীর, আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি যদি আমার কাছে না আসো, আমি তোমার স্ত্রীকে সব কিছু বলে দেব। আমাদের সম্পর্কের কথা, আমাদের প্ল্যানের কথা, সব কিছু। তোমার 1 সপ্তাহ সময়। এর মধ্যে সিদ্ধান্ত নাও। মালিনী। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সমীর আমাকে ধোঁকা দিচ্ছে? তার অন্য কারো সাথে সম্পর্ক আছে? আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। সমীর আমাকে এত ভালোবাসে। আমাদের সুখী সংসার। 2টি সুন্দর সন্তান। এসব কি হচ্ছে? আমি আরও কাগজ জোড়া লাগালাম। আরেকটি চিঠি পেলাম। প্রিয় সমীর, তোমার বাবা আমাকে ধমক দিলেন আজ। তিনি বললেন আমি যেন তোমার কাছে আর না আসি। তিনি আমাদের সম্পর্কের কথা জানেন। তিনি বললেন যদি আমি তোমার কাছে আসি তিনি পুলিশে খবর দেবেন। আমি ভয় পেয়ে গেছি। আমরা কি করব? মালিনী। শ্বশুর জানতেন এই ব্যাপারটা? তিনি জানতেন সমীরের অন্য কারো সাথে সম্পর্ক আছে? তাই তিনি সেই মেয়েকে ধমক দিয়েছেন? কিন্তু এখন তিনি আমাকে? না, এটা হতে পারে না। আরও চিঠি পেলাম। প্রিয় সমীর, তোমার বাবা আমাকে টাকা দিতে চাইলেন। তিনি বললেন আমি যেন দূরে চলে যাই। তিনি বললেন তোমার সংসার ভাঙতে চান না তিনি। আমি তার কথা শুনিনি। আমি শুধু তোমাকে চাই। কিন্তু তিনি আমাকে ভয় দেখালেন। আমি কি করব? আমি ভয় পেয়ে গেছি। মালিনী। আমার মাথা ঘুরতে লাগল। আমি আরও খুঁজতে লাগলাম। আরও চিঠি। প্রিয় সমীর, তোমার বাবা আমাকে আবার ধমক দিলেন। তিনি বললেন তিনি সব কিছু করতে পারেন আমাদের সম্পর্ক ভাঙার জন্য। তিনি এত রেগে গেছেন যে আমার ভয় করছে। তিনি কি পাগল? তিনি আমাকে শারীরিকভাবে আঘাত করতে পারেন বলে মনে হচ্ছে। আমি কি করব? মালিনী। আমি আরও খুঁজতে লাগলাম। এবার একটি ভিন্ন ধরনের কাগজ পেলাম। এটা চিঠি নয়, নিউজপেপারের কাটিং। তাতে লেখা, অদ্ভুত দুর্ঘটনায় যুবতীর মৃত্যু। মালিনী দাস 26 নামের এক যুবতী গতকাল রাতে তার বাসায় মৃত পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু তার পরিবারের লোকজন দাবি করছেন এটি আত্মহত্যা নয়, হত্যা। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সংবাদটি পড়ে আমার সারা শরীর হিম হয়ে গেল। মালিনী মারা গেছে? সেই মালিনী যে সমীরের সাথে সম্পর্ক করছিল? সে কি সত্যিই আত্মহত্যা করেছে? নাকি? আমার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো। শ্বশুর? তিনি কি? না, এটা হতে পারে না। তিনি এমন মানুষ নন। কিন্তু তিনি তো মালিনীকে ধমক দিয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন। তিনি কি এতদূর যেতে পারেন? আমি সব কাগজ লুকিয়ে রাখলাম। এখন কি করব? সমীরকে বলব? কিন্তু সমীর তো মালিনীর সাথে সম্পর্ক করছিল। সে কি জানে মালিনী মারা গেছে? সে কি জানে তার বাবা মালিনীকে ধমক দিয়েছিলেন? আমি ঘরে ঘুরে বেড়াতে লাগলাম। আমার মাথা এত জোরে ঘুরছিল যে আমি ঠিকমতো চিন্তা করতে পারছিলাম না। তারপর আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমাকে আরও তথ্য সংগ্রহ করতে হবে। আমি এই মালিনী নামের মেয়েটি সম্পর্কে আরও জানতে চাই। আমি তার মৃত্যুর নিউজ সম্পর্কে আরও জানতে চাই। বিকেলে আমি বাজারে যাওয়ার অজুহাতে বাইরে বেরলাম। আমি সোজা পাড়ার পুরনো সংবাদপত্রের দোকানে গেলাম।
পুরনো নিউজ পেপার কেনার অজুহাত দিয়ে আমি মালিনীর মৃত্যুর নিউজ সম্পর্কে জানতে চাইলাম। দোকানদার কিছু পুরনো পেপার দিলেন। আমি সেগুলো নিয়ে একটি চায়ের দোকানে বসলাম। নিউজ পেপার পাতা উল্টাতে উল্টাতে আমি সেই নিউজটি পেলাম। অদ্ভুত দুর্ঘটনায় যুবতীর মৃত্যু। মালিনী দাস ২৬ নামের এক যুবতী গতকাল রাতে তার বাসায় মৃত পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু তার পরিবারের লোকজন দাবি করছেন এটি আত্মহত্যা নয়, হত্যা। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মালিনী দাস একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। তিনি একা থাকতেন একটি ভাড়া বাসায়। প্রতিবেশীরা জানান তিনি খুব শান্ত ও মিশুকে স্বভাবের ছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহে তিনি খুব চিন্তিত দেখাচ্ছিলেন। তার বাবা অলোক দাস জানান মালিনী কোনো সমস্যার কথা বলেননি তাদের। তার মতে মালিনী কখনোই আত্মহত্যা করতে পারেন না। তিনি সন্দেহ করেন কেউ তাকে হত্যা করেছে। পুলিশ বলছে মালিনীর বাসা থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকা। তবে মেডিকেল রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। আমি আরও খুঁজলাম। পরদিনের পেপারে আরেকটি নিউজ পেলাম। মালিনী দাস হত্যাকাণ্ডে নতুন মোড়। গতকাল আত্মহত্যা বলে ধারণা করা মালিনী দাসের মৃত্যু এখন হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ। মেডিকেল রিপোর্টে দেখা গেছে তার মৃত্যুর আগে তাকে মারধর করা হয়েছিল। তার গলায় আঙুলের ছাপও পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে মালিনীর ডায়েরি থেকে জানা গেছে তিনি একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই পুরুষের নাম উল্লেখ করা হয়নি ডায়েরিতে। কিন্তু তিনি লিখেছেন সেই ব্যক্তির বাবা তাদের সম্পর্কের বিরোধিতা করছিলেন। তিনি মালিনীকে ভয় দেখিয়েছিলেন। পুলিশ এখন সেই অজ্ঞাত পুরুষ ও তার বাবাকে খুঁজছে। মালিনীর ফোন রেকর্ড থেকে তারা কিছু তথ্য পেয়েছে বলে জানা গেছে। আমার হাত কাঁপতে লাগল। এটা কি সেই সমীর ও তার বাবার কথা? পুলিশ কি সমীরকে খুঁজছে? আমি আরও খুঁজলাম। পরের দিনের পেপারে আরেকটি নিউজ। মালিনী হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২। মালিনী দাস হত্যাকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়াদের নাম প্রকাশ করা হয়নি। তবে সূত্র জানিয়েছে তারা একজন মধ্যবয়সী পুরুষ ও তার ছেলে। পুলিশ জানিয়েছে তারা প্রথমে মালিনীকে মারধর করেন, তারপর তাকে ঝুলিয়ে দেন যাতে মনে হয় সে আত্মহত্যা করেছে। কিন্তু ফরেনসিক রিপোর্ট থেকে প্রমাণিত হয়েছে এটি হত্যাকাণ্ড। মালিনীর ফোন থেকে তারা একটি নম্বর পেয়েছিল যা একজন ব্যবসায়ীর। তার বাড়ি খানাতল্লাশি করে তারা মালিনীর লেখা কিছু চিঠি পেয়েছে। সেই চিঠি থেকে প্রমাণিত হয়েছে মালিনীর সাথে সেই ব্যক্তির অবৈধ সম্পর্ক ছিল এবং সেই ব্যক্তির বাবা এই সম্পর্কের বিরোধী ছিলেন। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। এটা কি সমীর ও তার বাবার কথা? তারা কি মালিনীকে হত্যা করেছেন? আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। আমি আরও খুঁজলাম। পরের দিনের পেপারের সর্বশেষ নিউজ। মালিনী হত্যাকাণ্ডে নতুন মোড়। মালিনী হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। নতুন তথ্য প্রমাণ করেছে তারা নিরপরাধ। একটি সিসিটিভি ফুটেজ থেকে প্রমাণিত হয়েছে মালিনীর মৃত্যুর দিন তারা শহরের বাইরে ছিলেন। পুলিশ এখন নতুন করে তদন্ত শুরু করেছে। মালিনীর ফোন থেকে আরেকটি নম্বর পাওয়া গেছে যা আরেক ব্যক্তির। সেই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। আমি তাড়াতাড়ি আরও খুঁজলাম। কিন্তু আর কোনো নিউজ পাইনি। এরপর কি হয়েছিল? কে খুন করেছিল মালিনীকে? আমার মাথা আরও বেশি ঘুরতে লাগল। আমি বাড়ি ফিরলাম। সমীর ও তার বাবা দুজনেই বাড়িতে ছিলেন। তারা দুজনেই স্বাভাবিকভাবে কথা বলছিলেন, যেন কিছুই হয়নি। আমি তাদের দিকে তাকিয়ে ভাবলাম এরা কি সত্যিই একজন মেয়েকে খুন করতে পারে? না, এটা হতে পারে না। নিশ্চয়ই অন্য কোনো সমীর ও তার বাবার কথা। সমীর এমন কিছু করতে পারে না। রাতে ঘুমোতে যাওয়ার সময় সমীর আমাকে জিজ্ঞেস করল, তুমি আজকাল খুব চিন্তিত দেখাচ্ছ। কি হয়েছে? আমি বললাম, কিছু না। আমি ঠিক আছি। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে। আমরা একসাথে সমাধান করব, সে বলল। আমি মনে মনে ভাবলাম কি বলবো তোমাকে? তুমি একজন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছিলে। তুমি ও তোমার বাবা তাকে হত্যা করেছ? নাকি এটা কোনো ভুল বোঝাবুঝি? নাকি আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি? পরদিন সকালে আমি শ্বশুরের ঘরে গেলাম। তিনি একা বসে কিছু পেপারওয়ার্ক করছিলেন। বাবা, আপনার সাথে কিছু কথা আছে, আমি বললাম। বলো বৌমা, তিনি মুখ তুলে বললেন।
আপনি কি মালিনী নামের কাউকে চেনেন? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। তার চোখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। তিনি চশমা খুলে টেবিলে রাখলেন। কোথায় শুনলে এই নাম? আমি কিছু চিঠি পেয়েছি। বাগানের মাটির নিচে। একজন মালিনী নামের মেয়ে সমীরকে লিখেছে। আপনি কি জানেন এই ব্যাপারে? আমি জিজ্ঞেস করলাম। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, আমি জানতাম এই দিনটা আসবে। একদিন না একদিন সবকিছু বেরিয়ে আসবে গু। কি বেরিয়ে আসবে? আমি জিজ্ঞেস করলাম। বুমা, তুমি কি নিউজ পেপারে মালিনীর মৃত্যুর খবর পড়েছ? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, পড়েছি। আপনি ও সমীর কি? আপনারা কি? আমি বলতে পারলাম না। না, আমরা তাকে হত্যা করিনি। কিন্তু আমরা জড়িত ছিলাম এই ব্যাপারে গি। আমার বুক ধুকপুক করতে লাগল। কিভাবে জড়িত ছিলেন? মালিনী সমীরের সাথে অফিসে কাজ করত। তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল। কিন্তু মালিনী চাইত আরও বেশি কিছু। সে সমীরকে ভালোবাসত। সে চাইত সমীর তোমাকে ছেড়ে তার সাথে চলে যাক। সমীর কি চাইত? আমি জিজ্ঞেস করলাম। সমীর কখনোই তোমাকে ছাড়তে চায়নি। সে মালিনীকে বন্ধু হিসেবেই দেখত। কিন্তু মালিনী উন্মাদের মতো ভালোবাসত সমীরকে। সে সমীরকে ব্ল্যাকমেইল করতে শুরু করল। সে বলল সে তোমাকে সব বলে দেবে, এমনকি মিথ্যা কথাও বলবে, যাতে তোমাদের বিবাহবিচ্ছেদ হয় গিয়ে। তারপর সমীর আমাকে সব বলল। আমি মালিনীর সাথে দেখা করলাম। আমি তাকে বুঝাতে চেষ্টা করলাম। আমি তাকে বললাম আমি তাকে টাকা দেব, সে যেন দূরে চলে যায়। কিন্তু সে রাজি হল না। সে সমীরকে চাইত। তারপর আপনি কি করলেন? আমি তাকে ভয় দেখালাম। আমি বললাম যদি সে সমীরের পেছনে লাগে আমি পুলিশে যাব। কিন্তু সে আমাকে উল্টো ধমক দিল। সে বলল সে আমাদের সবাইকে ধ্বংস করে দেবে গি। তারপর কি হলো? আমি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলাম। একদিন সন্ধ্যায় সমীর আমাকে ফোন করল। সে কাঁদছিল। সে বলল মালিনী তার বাসায় আত্মহত্যা করেছে। সে সমীরকে ফোন করে বলেছিল সে আত্মহত্যা করবে যদি সমীর তার কাছে না যায়। সমীর তার বাসায় গিয়ে দেখে সে ফাঁস দিয়ে ঝুলছে গু। সমীর পুলিশে খবর দিয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। না। সে ভয় পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল পুলিশ ভাববে সে মালিনীকে হত্যা করেছে। তাই সে আমাকে ফোন করেছিল। আমি তাকে বললাম সে যেন সেখান থেকে চলে আসে। আমি নিজে গেলাম সেখানে গিয়ে। আপনি সেখানে কি করলেন? আমি সব পরিষ্কার করার চেষ্টা করলাম। আমি মালিনীর ফোন খুঁজলাম, তার ডায়েরি খুঁজলাম। আমি চাইলাম না কেউ জানুক সমীর ও মালিনীর মধ্যে কোনো সম্পর্ক ছিল। আমি চিঠিগুলোও নিয়ে এসেছিলাম। আমি সেগুলো বাগানে পুঁতে রেখেছিলাম। কারণ যদি পুলিশ আমাদের বাড়ি সার্চ করে তারা এগুলো পাবে না গিয়ে। কিন্তু পুলিশ তো জানতে পেরেছিল। হ্যাঁ। সে রাতে যখন আমি মালিনীর বাসা থেকে বেরিয়ে আসছিলাম, আমি জানতাম না যে প্রতিবেশীরা আমাকে দেখেছে। তারা পুলিশকে বলল একজন মধ্যবয়সী লোক মালিনীর বাসা থেকে বেরিয়ে যেতে দেখেছে। তাই পুলিশ আমাদের গ্রেপ্তার করেছিল। কিন্তু পরে তারা আমাদের ছেড়ে দিয়েছিল। কারণ একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে মালিনীর মৃত্যুর আগে আমরা সেখানে যাইনি গি। তাহলে কে মালিনীকে হত্যা করেছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কেউ হত্যা করেনি বুমা। সে সত্যিই আত্মহত্যা করেছিল। কিন্তু পুলিশ ভেবেছিল এটা হত্যাকাণ্ড। কারণ তার গলায় আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল গু। তাহলে সেই আঙুলের ছাপ সমীরের। সে মালিনীকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সে মারা গিয়েছিল। পুলিশ এটা জানতে পেরেছিল। তাই তারা আমাদের ছেড়ে দিয়েছিল গু। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম। এসব আমাকে আগে বলেননি কেন? আমরা ভয় পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম তুমি সমীরকে ছেড়ে চলে যাবে। আমরা ভেবেছিলাম তুমি ভাববে সমীর তোমাকে ধোঁকা দিয়েছে। কিন্তু বিশ্বাস করো, সমীর কখনোই তোমাকে ধোঁকা দেয়নি। সে মালিনীকে শুধু বন্ধু হিসেবেই দেখত। আমি বিশ্বাস করলাম না। কিন্তু সমীর তার সাথে বাইরে গিয়েছিল। একসাথে সময় কাটিয়েছিল। তাই না? এই চিঠিতে তাই তো লেখা আছে গি। না বুমা। চিঠিগুলো পড়ে দেখো। মালিনী লিখেছে সে সমীরের সাথে সময় কাটাতে চায়। সে লিখেছে সে চায় সমীর তোমাকে ছেড়ে তার কাছে যাক। কিন্তু কোথাও লেখা নেই যে সমীর তাকে প্রমিস করেছে বা সমীর তার সাথে সময় কাটিয়েছে গি। আমি আবার চিঠিগুলো পড়লাম। তিনি ঠিকই বলেছেন।
সবগুলো চিঠিতে মালিনী সমীরকে অনুরোধ করেছে, কিন্তু কোথাও সমীরের কোনো প্রতিশ্রুতির কথা নেই। কিন্তু গতদিন বাগানে আপনি আমাকে যে কথা বলেছিলেন। সেটা কি? আমি জিজ্ঞেস করলাম। তিনি অবাক হয়ে বললেন, আমি তোমাকে কি বলেছি? আপনি বলেছিলেন, আপনি আমাকে বিয়ে করতে চান। আমি কোনমতে বললাম। তিনি হাসলেন। বোমা, আমি এরকম কিছু বলিনি। তুমি ভুল শুনেছ গু। না, আমি ভুল শুনিনি। আপনি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন। আপনি বলেছিলেন আমি যেন সমীরকে ছেড়ে আপনার কাছে চলে যাই। তিনি আরও জোরে হাসলেন। ঈশ্বরের দোহাই! আমি